জন লোক দৈনিক 7 ঘন্টা কাজ করে একটি কাজ 8 দিনে শেষ করে। 8 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করলে অনুরূপ একটি কাজ 14 দিনে শেষ করতে পারবে? তাহলে দেখুন এখানে আমরা M1 D1 H1 বাই W1 সমান M2 D2 H2 বাই W2 এই ফর্মুলাটা লাগিয়ে দেব। তাহলে এখানে বলা আছে 10 জন লোক, তাহলে 10 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করছে, তাহলে H1 এর জায়গায় হচ্ছে 7। একটি কাজ 8 দিনে শেষ করে, তাহলে D1 এর জায়গায় দিয়ে আছে 8, এগুলো সব গুণ করে দেব সমান 8 জন লোক, তাহলে M2 এর জায়গায় দিয়ে আছে 8। দৈনিক কত ঘন্টা কাজ করলে কত ঘন্টা, তাহলে এখানে ঘন্টার জায়গায় দিয়ে আছে, এটা বের করতে হবে। আর বলা আছে অনুরূপ একটি কাজ 14 দিনে শেষ করবে, তাহলে D2 এর জায়গায় দিয়ে আছে 14, এগুলো সব গুণ করে দেব। দেখুন এখানে অনুরূপ কাজ মানে এখানে ওয়ার্কগুলো সব সমান হয়ে যাবে, মানে W1 সমান W2, কারণ এখানে অনুরূপ কাজ বলা আছে, তাই W1 সমান W2, তাই W1 আর W2 আমরা এখানে ধরলাম না, কারণ এগুলো সমান হয়ে কেটে যাবে। তাহলে আমরা এখানে H2 এর মানটা বের করে নেব, তাহলে হবে 10 গুণিত 8 গুণিত 7 বাই 8 গুণিত 14। 8 আর 8 কেটে গেল, তাহলে 7 দুগুণে 14, 2 5 10, তাহলে H2 সমান হবে 5 ঘন্টা। অপশান বি হবে সঠিক উত্তর। একটি ছাত্রীনিবাসে প্রতিটি ঘরে 2 জন ছাত্রী থাকলে 5টি ঘর কম পড়ে। প্রতিটি ঘরে 3 জন ছাত্রী থাকলে 2টি ঘর খালি থাকে। মোট ছাত্রী সংখ্যা কত? দেখুন আমরা এখানে ধরব মোট ঘর সমান xটি। তাহলে কি বলা আছে, একটি ছাত্রীনিবাসে প্রতিটি ঘরে 2 জন ছাত্রী থাকলে, তাহলে xটি ঘরে যদি 2 জন করে ছাত্রী থাকে তাহলে 5টি ঘর কম পড়ে, তাহলে xটি ঘরে 2 জন করে ছাত্রী থাকলে মোট কতগুলো ছাত্রী আছে, x গুণিত 2, তখন 5টি ঘর কম পড়ছে, মানে মোট ছাত্রী সংখ্যা কত আসছে এখানে, মানে x গুণিত 2, এতগুলো ছাত্রী, আরও আমার 5টা ঘর লাগতো, মানে প্রতিটা ঘরে যখন 2 জন করে ছাত্রী থাকতো আরও 5টা ঘর লাগতো, মানে আরও 10 জন ছাত্রী বাড়তি আছে। এটা কি বন্ধুরা, এটা হচ্ছে মোট ছাত্রী সংখ্যা সমান। দেখুন আবার বলা আছে প্রতিটি ঘরে 3 জন ছাত্রী থাকলে, তাহলে xটি ঘরে 3 জন করে ছাত্রী থাকলে মোট ছাত্রী হবে 3x। 2টি ঘর খালি থাকে, তাহলে 2টি ঘর খালি থাকে মানে 3 জন ছাত্রী প্রতি ঘরে থাকলে 2টি ঘর খালি থাকে, মানে 6 জন ছাত্রী সেখানে কম হচ্ছে। এটাও কি বন্ধুরা, এটাও হচ্ছে মোট ছাত্রী সংখ্যা। তাহলে এই দিকেও আমরা করেছি মোট ছাত্রী সংখ্যা, এদিকেও করেছি মোট ছাত্রী সংখ্যা, তাহলে এটা আমরা সমান করেছি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে x এর মানটা বের করে নেব, তাহলে 2x প্লাস 10 সমান 3x মাইনাস 6। তাহলে এখানে হবে 3xটা বাঁদিকে নিয়ে চলে আসবো, তাহলে 2x মাইনাস 3x সমান মাইনাস 6 মাইনাস 10, তাহলে হবে মাইনাস x সমান মাইনাস 16, তাহলে মাইনাসে কেটে গেল। তাহলে x এর মান আমরা পেলাম হচ্ছে 16, মানে 16টি মোট ঘর আছে। এরপরে আমাদের কিন্তু ঘর বের করতে বলা নেই, আমাদের বলা আছে মোট ছাত্রী সংখ্যা, তাহলে এটাও আমরা ধরেছি মোট ছাত্রী সংখ্যা, এই দিকটাও আমরা ধরেছি মোট ছাত্রী সংখ্যা। আমরা যে কোনো সমানের একদিকে x এর মান বসালেই আমাদের একটা উত্তর চলে আসবে, মানে ছাত্রী সংখ্যাটা চলে আসবে। তাহলে আমরা বাঁ দিকটাই x এর মান 16 বসিয়ে দেব, তাহলে 16 গুণিত 2 যুক্ত 10, 16 দুগুণে 32 যুক্ত 10 সমান হবে 42, তাহলে মোট ছাত্রী সংখ্যা হবে 42 জন। আপনারা যদি ইকুয়েশনের ডান দিকে x এর মান 16 বসিয়ে দেন, এখানেও কোনো অসুবিধা নেই, এখানেও 42ই আসবে। কেমন? এ একা একটি কাজ 9 দিনে, বি একা কাজটি 18 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? তাহলে দেখুন বলা আছে এ একা একটি কাজ করে 9 দিনে, তাহলে এ একা কাজটি করে কত দিনে বন্ধুরা? 9 দিনে। বি একা কাজটি 18 দিনে করতে পারে, তাহলে বি কাজটি করে হচ্ছে 18 দিনে। এরপরে কি বলা আছে, তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। তাহলে 9 এবং 18 এর লসাগু নেব, সেটা হবে বন্ধুরা 18। 18 কি? 18 হচ্ছে মোট কাজ, তাহলে মোট কাজ যদি 18 হয় তাহলে এ করে 9 দিনে, তাহলে একদিনে কাজ করবে 18/9 মানে 2। ঠিক সেরকমভাবে মোট কাজ 18, বি করে 18 দিনে, তাহলে একদিনে কাজ করবে 18/18 মানে 1। এগুলো কি বন্ধুরা? এগুলো হচ্ছে কর্মদক্ষতা।
কর্ম কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে হচ্ছে একদিনে কাজ করার অনুপাত। এরপরে কি বলা আছে, তারা দুজনে একত্রে কাজটি শুরু করে, কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। তাহলে আমরা এখানে ধরলাম মোট টাইম লাইন, মানে মোট আমার কাজ শেষ হচ্ছে এক্স দিনে, কিন্তু এখানে বলা আছে 3 দিন আগে এ চলে যায়, মানে লাস্টের যে 3 দিন, এই 3 দিন কিন্তু এ কাজ করছে না, এখানে শুধুমাত্র বি কাজ করছে, কিন্তু আগের যে কটা দিন সেই দিনগুলো এ এবং বি দুজনে একত্রে কাজ করছে। এবং এখানে দিন সংখ্যা কত হবে, এখানে মোট দিন ছিল এক্স, সেখান থেকে 3 বাদ চলে যাবে, তাহলে এখানে হবে এক্স মাইনাস 3। এরপরে দেখুন, এরপরে আমরা কি করব, আমরা জানি মোট কাজ সমান হচ্ছে 18, তাহলে 18 সমান, এখানে আমাদের মোট কাজ করে নিতে হবে কিভাবে, দেখুন এ এবং বি এর কর্মদক্ষতা হচ্ছে একদিনে 3, তাহলে এ এবং বি একদিনে কাজ করছে 3 গুণিত কতদিন কাজ করছে এক্স মাইনাস 3 যুক্ত বি একদিনে কাজ করছে হচ্ছে 1, তাহলে 1 গুণিত বি 3 দিন কাজ করছে। দেখুন কর্মদক্ষতা ইন্টু দিন সংখ্যা, এগুলো কি বন্ধুরা, এগুলো হচ্ছে মোট কাজ, তাহলে কর্মদক্ষতার সঙ্গে দিন সংখ্যা গুণ করলে হচ্ছে মোট কাজ। ঠিক সেরকমভাবে এখানে কর্মদক্ষতার সঙ্গে দিন সংখ্যা গুণ করলে হচ্ছে মোট কাজ, তাহলে এখানেও পেয়েছি আমরা মোট কাজ, এটাও মোট কাজ, এটাও মোট কাজ, ওর জন্য আমরা সমান করেছি কেমন, তাহলে 18 সমান 3x মাইনাস 9 যুক্ত 3, তাহলে এখান থেকে হবে 18 সমান 3x মাইনাস 6, তাহলে 3x সমান হবে 18 সঙ্গে 6 যোগ হয়ে যাবে, তাহলে হবে 24, তাহলে x সমান হবে 8 দিন। তাহলে এ এবং বি দুজনে একসাথে কাজ করেছে হচ্ছে 5 দিন, তারপরে এ চলে গেছে, তারপরে বি 3 দিন কাজ করেছে, কিন্তু আমাদের এখানে বলেছে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে, তাহলে আমরা ধরেছিলাম এক্স এর মান যা এসছে সেটাই হবে, তাহলে 8 দিন হবে সঠিক উত্তর। এক ব্যক্তি একটি সাইকেল বাজার দরের 20% কমে কিনে বাজার দরের 20% বেশিতে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। দেখুন 100 টাকা হচ্ছে বাজার দর, এটা কি বন্ধুরা বাজার দর। এরপরে বলা আছে একটি সাইকেল বাজার দরের 20% কমে কিনে, তাহলে তার ক্রয় মূল্য কত, তাহলে এখান থেকে 20 বিয়োগ করে দেব, তাহলে হবে হচ্ছে ক্রয় মূল্য 80। বাজার দরের 20% বেশিতে বিক্রয় করে, তাহলে এখানে বিক্রয় মূল্য হবে প্লাস 20, তাহলে হবে 120, মানে 80 টাকায় উনি কিনেছেন, 120 টাকায় উনি বিক্রয় করছেন, তাহলে লাভ কত হবে, তাহলে 120 মাইনাস 80 সমান হবে 40 বাই ক্রয় মূল্য বাই শতকরা লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে হয়, তাহলে 40/80 গুণিত 100%, তাহলে 40 দুগুণে 80, 2 দিয়ে কাটবে 50, তাহলে 50%, অপশান ডি হবে সঠিক উত্তর। বাৎসরিক 5% সরল সুদের হারে 2400 টাকা কত দিনে 3000 টাকা হবে সুদে আসলে। তাহলে দেখুন এখানে সুদের হার মানে আর এর মান দেওয়া আছে হচ্ছে 5%, বলা আছে 2400 টাকা, মানে এখানে পি মানে আমরা যেটাকে আসল বলি সেটা দেওয়া আছে হচ্ছে 2400 টাকা, কত বছরে 3000 টাকা হবে, মানে 2400 থেকে 3000 টাকা হয়ে যাচ্ছে, মানে 2400 ছিল হচ্ছে আসল, সেখানে সুদ যোগ হয়ে হচ্ছে 3000, তাহলে সুদ কত, তাহলে সুদ ব্র্যাকেটে আই সমান মোট সুদে আসলে হচ্ছে 3000, সেখান থেকে আমরা আসলটা বিয়োগ করে দেব, তাহলে 2400 বিয়োগ করে দেব, তাহলে হবে এখানে 600 টাকা হচ্ছে সুদ। তাহলে এখানে আমাদের সময়টা বের করতে হবে, বলা আছে বাৎসরিক 5% সরল সুদের হারে কত দিনে, মানে আমাদের এখানে সময়টা বের করতে বলেছে, তাহলে আমরা জানি আই সমান পি আর টি বাই 100, তাহলে আমরা এখান থেকে টি সমান পাবো 100 ইন্টু আই বাই পি ইন্টু আর সমান 100 ইন্টু আই এর মান হচ্ছে 600 বাই পি এর মান হচ্ছে 2400 ইন্টু আর এর মান হচ্ছে 5, তাহলে 0 0 0 0 কেটে গেল, তাহলে এখানে 24 5-এ হচ্ছে কত বন্ধুরা 120, তাহলে 24-এর সঙ্গে 5 গুণ করে লিখলাম 120, তাহলে 0 0 কেটে দিলাম, 6 দুগুণে 12, 2 5-এ 10। দেখুন আমরা এখানে কাটাকাটিটা একটু জটিলভাবে করলাম, আপনারা একটু সহজভাবে করে নেবেন কেমন, অপশান ডি হবে সঠিক উত্তর।
একটি শ্রেণীতে শতকরা 42 জন ইংরেজি, শতকরা 36 জন অঙ্ক এবং শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে। শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? তাহলে বলা আছে শতকরা 42 জন ইংরেজি, তাহলে এখানে হচ্ছে ইংরেজি পড়ে কত? ইংরেজি পড়ে হচ্ছে 42 জন, এবং বলেছে শতকরা অঙ্ক পড়ে হচ্ছে 36, তাহলে অঙ্ক পড়ে হচ্ছে 36। শতকরা 15 জন উভয় বিষয়ে পড়ে, তাহলে এখানে উভয় বিষয়ে পড়ে হচ্ছে কত? এটা ইন্ডিকেট করছে হচ্ছে 15। দেখুন এই পুরো যে সার্কেলটা সেটা ছিল হচ্ছে 42, সেখান থেকে আমরা এটা পেয়ে গেছি 15, তাহলে এটা কত হবে? 42 মাইনাস 15, তাহলে এখানে হবে 7, হাতে থাকে 1 2। ঠিক সেরকমভাবে এই পুরো সার্কেলটা মানে অঙ্কে পড়ে হচ্ছে 36, তাহলে এখান থেকে এই যে অংশটা সেটা আমরা পেয়ে গেছি হচ্ছে 15, তাহলে এই অংশটা কত হবে? 36 মাইনাস 15, তাহলে এখানে হবে হচ্ছে 21। তাহলে দেখুন আমরা এই তিনটেকে মোট যোগ করে নেব, মানে 27-এর সঙ্গে 15 যোগ করব, তার সঙ্গে 21 যোগ করব, তাহলে সেটা হবে হচ্ছে 7 5 12 আর 1 13, 3 হাতে থাকে 1, তাহলে 6। তাহলে 63 জন হচ্ছে উভয় বিষয়ে পড়ে, 63 জন মোট পড়ে, মানে মোট অঙ্ক এবং ইংরেজি পড়ে হচ্ছে 63 জন। তাহলে কতজন পড়ে না, শতকরা কতজন পড়ে না? তাহলে 100 থেকে যতজন পড়ে সেটাকে বিয়োগ করে দেব, তাহলে 100 মাইনাস 63 সমান হবে এখানে 7, 6 রাখে 7 8 9 10 মানে 37, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 25 ও 30 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে 15 মিনিটে। দেখুন এখানে দুটো নলের কথা বলা আছে, একটা এ একটা বি। বলা আছে এ নল দিয়ে, মানে দুটো নল, আমরা এখানে একটা ধরলাম এ আর একটা ধরলাম বি। এ নল দিয়ে হচ্ছে 25 মিনিটে জলপূর্ণ হয় এবং বি নল দিয়ে হচ্ছে 30 মিনিটে জলপূর্ণ হয়। 25 আর 30-এর এখানে লসাগু নেব, সেটা আমরা নেব হচ্ছে 150, তাহলে 150 কি? 150 হচ্ছে মোট ট্যাঙ্কের পরিমাণ বা আয়তন। তাহলে মোট ট্যাঙ্কের পরিমাণ যদি 150 হয়, এ পূর্ণ করে 25 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 150 বাই 25 সমান হবে 6। তাহলে বি 1 মিনিটে কতটা পূর্ণ করবে? 150 বাই 30, তাহলে 30 5 150, তাহলে হবে 5। এরপরে বলা আছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে 15 মিনিটে। দুটো নল প্রথম থেকে একসঙ্গে খোলা থাকছে এবং কিছুক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করে দিচ্ছি, মানে এই যে অংশটা সেখানে কিন্তু প্রথম নলটা আর কাজ করছে না, এখানে দ্বিতীয় নলটা কাজ করছে, মানে বি কাজ করছে। তাহলে মোট চৌবাচ্চাটি জলপূর্ণ হবে সেটাও বলে দিয়েছে, সেটা হচ্ছে 15 মিনিটে। তাহলে আমরা এখান থেকে ধরব যে এক সময় পরে চৌবাচ্চাটির এ নলটিকে বন্ধ করে দেওয়া হলো, তাহলে আমরা এখান থেকে ধরব এ এবং বি দুটি নল এক্স মিনিট জলপূর্ণ করলো, তারপর এ নলটিকে বন্ধ করে দিল, তারপর বি নল এই যে সময়টা, তাহলে মোট হচ্ছে 15, সেখান থেকে এক্স মিনিট যদি বিয়োগ করে দিই তাহলে এটা হবে হচ্ছে 15 মাইনাস এক্স। এরপরে দেখুন, এরপর এ এবং বি একসঙ্গে যখন কাজ করতো, এখানে হচ্ছে নল, মানে এ নল এবং বি নল 1 মিনিটে মোট জল ভরে 6 যুক্ত 11 সমান হচ্ছে 6 যুক্ত 5 সমান হচ্ছে 11 গুণিত কতক্ষণ সময় এক্স। এটা কি? এটা হচ্ছে মোট ট্যাঙ্কের আমরা পরিমাণ পেলাম, মানে এইখান থেকে এতদূর পর্যন্ত এ এবং বি যতটা জল ভরবে সেটা আমরা এখান থেকে বের করলাম। 11 কি? 11 হচ্ছে কর্মদক্ষতা, মানে এখানে হবে হচ্ছে নলের কর্মদক্ষতা। আর এক্স কি? এক্স হচ্ছে সময় যুক্ত, এরপর আমরা এটাকে আমরা বের করব, তাহলে এটা কত হবে? তাহলে এখানে কাজ করছে, এখানে বি নল শুধু কাজ করছে, তাহলে বি হচ্ছে 5 গুণিত বি এর কর্মদক্ষতা হচ্ছে 5 আর বি এর সময় কত? 15 মাইনাস এক্স, তাহলে এটা সমান হচ্ছে 150 মোট চৌবাচ্চার পরিমাণ। তাহলে 11x যুক্ত 15 5 75 মাইনাস 5x সমান হচ্ছে 150। তাহলে এখান থেকে 11x মাইনাস 5x সমান হবে 6x সমান 75, কারণ 150 মাইনাস 75 সমান হচ্ছে 75, তাহলে x সমান হবে 75/6। আমাদের এখানে বের করতে বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে প্রথম নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে 15 মিনিটে। তাহলে 75/6 এটাকে আমরা যদি পূর্ণ ভাঙি তাহলে হবে 6 একে 6, 6 দুগুণে 12,
3/6, তাহলে 3 দিয়ে কাটবে, 3 দুগুণে 6, তাহলে 12 × 1/2 মানে 12.5 মিনিটে। অপশান সি হবে সঠিক উত্তর। 200 মিটার দৌড় প্রতিযোগিতায় এ ও বি যথাক্রমে 21 ও 25 সেকেন্ডে শেষ করে। 800 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে কত মিটারে পরাস্ত করবে? তাহলে দেখুন 200 মিটার যখন দৌড় প্রতিযোগিতা, এটা হচ্ছে 200 মিটার, তখন এ ও বি যথাক্রমে 21 সেকেন্ড ও 25 সেকেন্ডে শেষ করে। তাহলে এ যখন 21 সেকেন্ডে শেষ করছে এ, আর বি শেষ করছে হচ্ছে 25 সেকেন্ডে। 800 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বিকে কত মিটারে পরাস্ত করবে? তাহলে দেখুন এখানে 800, তাহলে 800 মিটারে এ বিকে পরাস্ত করবে। তাহলে এ যদি বিকে পরাস্ত করে, তাহলে এ 800 মিটারে কতটা যাচ্ছে আমরা দেখে নেব। মানে এ 800 মিটারে কতটা সময় নিচ্ছে? তাহলে এ 200 মিটারে সময় নিচ্ছে হচ্ছে 21 সেকেন্ড, তাহলে 800 মিটারে সময় নেবে। তাহলে 800 মানে কি? 800 হচ্ছে 200 এর 4 গুণ, তাহলে 21 এর 4 গুণ করে দেবো, ইন্টু 4, তাহলে 21 4 হচ্ছে 84 সেকেন্ড সময় নেবে। তাহলে দেখুন আমরা এখান থেকে পেয়ে গেলাম এ 800 মিটার রেস শেষ করে 84 সেকেন্ডে। এরপর আমরা বি 84 সেকেন্ডে কতটা পথ যায় আমরা সেটা বের করে নেব, কারণ আমরা জানি বি 200 মিটার যায়, এখান থেকে আমরা নেব বি 25 সেকেন্ডে যায় হচ্ছে 200 মিটার। তাহলে 84 সেকেন্ডে যাবে, কত মিটার যাবে? 200/25 গুণিত 84, তাহলে এখানে 25, 8 এ 200, তাহলে 8কে আমরা 84 দিয়ে গুণ করে দেবো। তাহলে 8 4 32, 2 হাতে থাকে 3, 8 8 64, 65, 66, 67, তাহলে 672। কিন্তু আমাদের এখানে এসছে 800, এ যখন 800 মিটার যাচ্ছে, বি তখন যাচ্ছে 672 মিটার। তাহলে কত মিটারে পরাস্ত করছে? 800 মাইনাস 672, 2 3 4 5 6 7 8 9 10, 8 হাতে থাকে 1, 7 থাকে 8, 9 10, 2 হাতে থাকে 1, তাহলে 128 মিটারে পরাস্ত করবে। অপশান এ হবে সঠিক উত্তর। একটি সংকর ধাতুতে দস্তা ও তামার অনুপাত 5:3। 16 কিগ্রা সংকর ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত হবে 2:1? তাহলে দেখুন আমাদের এখানে মোট সংকর ধাতু দেওয়া আছে 16 কিগ্রা। তাহলে এখান থেকে আমরা দস্তা আর তামার অনুপাতটা বের করে নেব। দস্তা আছে 5:, তামা আছে হচ্ছে 3, তাহলে মোট হচ্ছে 16 গুণিত 5 বাই মোট কত? 5 আর 3 8, তাহলে 8 দুগুণে 16, তাহলে 5 দুগুণে হচ্ছে 10। তাহলে 16 কেজির মধ্যে আমরা 10 কেজি পেয়েছি দস্তা, তাহলে তামা কত হবে? তাহলে তামা হবে 16 মাইনাস 10 সমান হচ্ছে 6 কেজি। তাহলে দেখুন আমাদের এখানে বলা আছে 16 কিগ্রা সংকর ধাতুর সঙ্গে কত পরিমাণ দস্তা মেশালে ধাতু দুটির অনুপাত হবে 2:3। প্রথমে আছে দস্তা, তাহলে দস্তা কত? দস্তা হচ্ছে 10 বাই তামা কত? তামা হচ্ছে 6। কত পরিমাণ দস্তা মেশাবো? তাহলে এক্সের সঙ্গে আরও আমি 10-এর সঙ্গে, মানে 10 কেজি তো দস্তা আছেই, সেখানে আমি আরও দস্তা দেব, তখন আমার অনুপাত হয়ে যাবে হচ্ছে 2/1। তাহলে দেখুন এখানে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছি 1-এর ডবল 2, মানে 6-এর ডবল, মানে এখানে 12 করতে গেলে এক্সের সঙ্গে কত যোগ করতে হবে বন্ধু? এখানে এক্সের সঙ্গে 2 যোগ করতে হবে। এটা আমরা সাধারণ জ্ঞান দিয়ে পেয়ে গেলাম। আপনারা যদি এই সমীকরণটাকে মানে ক্যালকুলেশন করেন, এখানেও কিন্তু এক্সের মান 2 আসবে। কেমন? তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। আপনারা একটু চেক করে দেখে নিন, দেখুন কোনাকুনি গুণ করে দিলাম। 10 যুক্ত এক্স সমান 6 দুগুণে হবে 12, তাহলে এক্স সমান হবে 12 বিযুক্ত 10 সমান হবে 2 কেজি। অপশান এ হলো সঠিক উত্তর। 15 জন ছাত্রের গড় বয়স 11 বছর। যদি 5 জন নতুন ছাত্র যাদের বয়সের গড় 9 বছর ওদের সাথে যোগ দেয়, তবে বর্তমান বয়সের গড় কত হবে? তাহলে দেখুন 15 জন ছাত্রের গড় বয়স দেওয়া আছে 11 বছর। যদি 5 জন নতুন ছাত্র যাদের বয়সের গড় 9 বছর ওদের সঙ্গে যোগ দেয়, তবে বর্তমান বয়সের গড় কত হবে? তাহলে 15 জনের মোট বয়স কত? 15 গুণিত 11, তাহলে হবে 165 যুক্ত 5 জন যারা আসলো তাদের গড় বয়স বলা আছে 9, তাহলে 5 জনের মোট বয়স কত? 5 গুণিত 9, তাহলে 5 9 হলো 45। তাহলে এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম হচ্ছে 5 জন আর 15 জন, মানে 20 জনের
মোট বয়স, তাহলে 20 জনের মোট বয়স বাই 20 দিয়ে ভাগ করলেই 20 জনের গড় বয়স চলে আসবে। তাহলে এটাকে আমরা 20 দিয়ে ভাগ করে দেব। তাহলে 165-র সঙ্গে 45 যোগ করলে হবে 210, 210ই তো হচ্ছে, হ্যাঁ 210ই হবে বাই 20। তাহলে 0 0 কেটে যাবে। তাহলে 21/2 সমান হবে 10.5 বছর। অপশান বি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার বর্গের সমষ্টি 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের বর্গ 36, সংখ্যা দুটির গুণফল কত? দেখুন, দুটি সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে আমরা বড় সংখ্যাটা ধরলাম x আর ছোট সংখ্যাটা ধরলাম y। বলা আছে বর্গে, মানে প্রথমে আমরা বর্গ করে দেব, তারপর সমষ্টি করে দেব। সেটা দিয়ে আছে হচ্ছে 80। আবার দিয়ে আছে ওই সংখ্যা দুটির বিয়োগফলের বর্গ, মানে আমরা প্রথমে বিয়োগ করব। তাহলে বড় সংখ্যা হচ্ছে x, সেখান থেকে আমরা ছোট সংখ্যা বিয়োগ করে আমরা বর্গ করে দেব। সেটা দিয়ে আছে হচ্ছে 36। এরপরে বলা আছে সংখ্যা দুটির গুণফল, মানে x ইন্টু ওয়াই সমান আমাদের বের করতে হবে। তাহলে দেখুন x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 36। এরপর আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে নেব, মাইনাস 2xy সমান 36 করলাম। এরপর দেখুন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান দিয়ে আছে হচ্ছে 80, মাইনাস 2xy সমান 36। তাহলে মাইনাস 2xy সমান হবে 36 মাইনাস 80। তাহলে এখান থেকে আমরা পাবো মাইনাস 2xy সমান মাইনাস কত হবে এখানে বন্ধুরা 44। তাহলে মাইনাসে মাইনাসে কেটে যাবে। তাহলে xy সমান আমরা পাবো 44/2 সমান হবে হচ্ছে 22। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। একটি ট্রেন 90 কিমি পার ঘন্টা গতিতে গিয়ে 21 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য 130 মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত? তাহলে দেখুন আমরা এখানে ধরবো সেতুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে আমাদের এখানে আমরা ধরলাম সেতুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার। তাহলে মোট দৈর্ঘ্য কত? মোট হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 130 মিটার যুক্ত সেতুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার বাই এটা কি, এটা হচ্ছে দৈর্ঘ্য বাই সময় করব। তাহলে সময় কত লেগেছে? সময় লেগেছে হচ্ছে 21 সেকেন্ড। তাহলে আমরা জানি দৈর্ঘ্য মানে দূরত্ব বাই সময় সমান হচ্ছে বেগ। তাহলে এখানে বেগ কত দিয়ে আছে? এখানে দিয়ে আছে হচ্ছে 90 কিমি পার ঘন্টা, কিন্তু আমরা এটা ধরেছি মিটারে আর এটা ধরেছি সেকেন্ডে। তাহলে আমাদের কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করে দেব। তাহলে 90 গুণিত 5/18, তাহলে 18 5 হলো 90। তাহলে 130 যুক্ত x সমান হবে, এখানে হচ্ছে 5 5 25, তার সঙ্গে 21টা আমরা গুণ করে দেব। তাহলে 21-এর সঙ্গে আমরা 25 গুণ করে দেব। তাহলে 25 একে 25-এর 5 হাতে থাকে 2, 25 দুগুণে 50 আর 2 হচ্ছে 52, সরি এখানে হবে হচ্ছে 52। তাহলে 525, তাহলে x এর মান আমরা এখান থেকে পেয়ে যাব 525 মাইনাস, সরি আমরা এখানে বিয়োগটা নিচে করে দেবো একদম 130। তাহলে 130 বিয়োগ করে দেব। তাহলে এখানে হবে 5, এখানে হবে 9, এখানে হবে 2 3 4 5, মানে 395। অপশান সি হবে সঠিক উত্তর। একটি ট্রেন, দেখুন এখানে দুটো অঙ্ক একই চলে এসছে, কেমন প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, আমাদের একটু ভুল হয়ে গেছে। 750 টাকা 5 বছরে সুদে আসলে 900 টাকা হলে সুদের হার কত? দেখুন সুদের হার মানে আমাদের আর এর মান বের করতে দিয়েছে। আমরা জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করে নেব। তাহলে হবে 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। দেখুন 100 মানে আমরা 100 বা রেখে দিলাম। এরপর আই মানে কি বন্ধুরা? আই মানে সুদ। তাহলে 750 টাকা হয়ে যাচ্ছে 900 টাকা। তাহলে 750 টাকা হচ্ছে আসল। তাহলে পি সমান হচ্ছে 750 টাকা। তাহলে 750 হয়ে যাচ্ছে আমার 900, মানে 900 যখন হয়ে যাচ্ছে 750, তাহলে আসলের সঙ্গে কত সুদ লাগছে? তখন সুদ লাগছে হচ্ছে 900 মাইনাস 750, মানে 150 সুদ হচ্ছে। মানে আমি ব্যাংকে জমা দিয়েছিলাম হচ্ছে 750 টাকা, সেখান থেকে আমার 5 বছরে সুদে আসলে হয়ে গেছে 900 টাকা। তাহলে 750 থেকে 900 যখন হয়ে যাচ্ছে আমি তখন সুদ পেয়েছি হচ্ছে 150 টাকা। তাহলে 150 কি বন্ধুরা? 150 হচ্ছে আই এর মান। তাহলে সময় দিয়ে আছে মানে টি দিয়ে আছে হচ্ছে 5 বছর। এরপরে আমরা এখানে সব বসিয়ে দেব। তাহলে আই এর মান হচ্ছে 150 বাই পি এর মান হচ্ছে 750 গুণিত টি এর মান হচ্ছে 5। তাহলে 0 0 15 5 75। তাহলে 5 দিয়ে কাটবে, 5 দিয়ে হচ্ছে 20, আবার 5 দিয়ে কাটবে 5 4। তাহলে এখানে হবে 4%। অপশান বি হবে সঠিক উত্তর।
চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 71 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? তাহলে এখানে আমরা কি করব, চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের গায়ে 3টে শূন্য, এটাকে আমরা 71 দিয়ে ভাগ করব। তাহলে 71 একে হবে 71, এখানে হবে 9, 7-এর পরে 8, 9, 10 মানে 2, এখানে হবে 0, এরপরে যাবে হচ্ছে 3 দিয়ে, তাহলে 3 একে 3, 7 3 21। তাহলে দেখুন এখানে আমাদের থাকছে 7, হাতে থাকে 1, 1 আর 2, 3 4 5 6 7 8 9 মানে হবে 7। সরি, এখানে আবার 77 চলে আসছে, মানে আমাদের এখানে 4 দিয়ে যাবে, কেমন? তাহলে 4 দিয়ে যদি যাই, 4 একে 4, 4 7 হবে 28, তাহলে এখানে হবে 4 5 6 7 8 9 10, 6 হাতে থাকে 1, তাহলে আমাদের এখানে অবশিষ্ট আসছে 6, মানে 6-এর সঙ্গে কত আরও যোগ করলে 71 দিয়ে ভাগ যাবে? তাহলে 6-এর সঙ্গে আমাকে 71 থেকে 6 বিয়োগ করে সেটাই আমাকে যোগ করতে হবে, কারণ আমাকে 71 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6-এর সঙ্গে কত যোগ করতে হবে, মানে 71-এর সঙ্গে সেই সংখ্যাটা আমি বিয়োগ করে দেবো, তাহলে সেটা হবে 6-এর পরে 7 8 9 10 11, 5 হাতে থাকে 1, 65। তাহলে সঠিক উত্তর হবে 1065, অপশান বি হবে সঠিক উত্তর। দেখুন এখানে একটা খুব সুন্দর বর্গমূল দেওয়া আছে, তাহলে রুটের মধ্যে দেওয়া আছে 65 গুণিত 12 বিযুক্ত 50 যুক্ত 54। তাহলে এখান থেকে প্রথমে হচ্ছে গুণের কাজ, তাহলে 65 এর সঙ্গে আমরা 12 এর গুণ করে নেব, আমরা গুণটা একবারেই করব। তাহলে 12 5 60, 0 হাতে থাকে 6, 12 6 72 আর 6 হবে 78। তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে √780, এরপরে -50 প্লাস 54, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে +4, এরপর আমরা যোগ করে দেব, তাহলে রুটের মধ্যে পাচ্ছি 784, এরপর 784 এর বর্গমূল করে নেব। দেখুন ডান দিক থেকে দুটো দুটো সংখ্যা নিয়ে যাব, তাহলে আর বাঁ দিকে দুটো সংখ্যা থাকছে না, তাহলে একটা সংখ্যা দিয়েই কাজ চালাবো। তাহলে 2 দুগুণে হয়ে গেল 4, আমরা এখানে 3 3কে 9 নিতে পারবো না, কারণ এখানে 7 আছে, এরপরে বিয়োগ করে দেব, তাহলে এখানে হবে 3 8 4, এরপর 2-এর ডবল বাঁ দিকে আসবে, তাহলে 2-এর ডবল হচ্ছে 4, এরপরে এখানে আমাদের যে সংখ্যা দিয়ে গুণ করব এখানেও আমাদের সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, তাহলে 8 8 64, 4 হাতে থাকে 6, 8 4 32 আর 6 হচ্ছে 38, মানে মিলে যাচ্ছে, তাহলে এখানে 8 বসিয়ে এখানে করে দেব হচ্ছে 384, মানে মিলে গেল। তাহলে এখানে সঠিক উত্তর হবে বন্ধুরা 28, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। 120 মিটার লম্বা একটি ট্রেন 45 কিমি গতিতে একই দিকে 36 কিমি বেগে ধাবমান অপর একটি ট্রেনকে 80 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত? আমরা এখানে ধরলাম দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাহলে মোট দেখুন এখানে আমরা করব দূরত্ব বাই সময় সমান বেগ। তাহলে প্রথমে আছে দূরত্ব, তাহলে মোট দূরত্ব কত? 120 যুক্ত x বাই সময় কত নিচ্ছে? 80 সেকেন্ডে অতিক্রম করছে বাই 80 সমান বেগ। দেখুন এখানে বলা আছে একই দিকে, তাহলে একই দিকে যখন যাবে তখন রিলেটিভ গতিবেগ কী হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে একজন যাচ্ছে 36 কিমি বেগে, আরেকজন যাচ্ছে 45 কিমি বেগে, তাহলে বেশি থেকে কমটা বিয়োগ করে দেবো, তাহলে 45 মাইনাস 36 মানে হচ্ছে 9। কিন্তু এখানে কিমিতে দেওয়া আছে, মানে কিমি পার ঘন্টায় দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে আমরা এটাকে গুণ করব 5/18 দিয়ে, তাহলে এখানে আমরা পাচ্ছি 9 দুগুণে 18, তাহলে আমরা এখানে পাবো 120 যুক্ত x সমান 80টাকে আমরা সমানের ওই দিকে যে গুণ করে দেব, তাহলে 5/2 গুণিত 80, তাহলে 2 দিয়ে কাটবে হচ্ছে 40, তাহলে 40 5-এ হবে হচ্ছে 200, তাহলে আমরা পেলাম 120 যুক্ত x সমান 200। এখান থেকে আমরা x এর মানটা বের করব হচ্ছে 200 মাইনাস 120 সমান হবে হচ্ছে 80 মিটার। খুব সুন্দর, অপশান ডি হলো সঠিক উত্তর। দুটি মিশ্রণে জল ও সিরাপের অনুপাত যথাক্রমে 5:3 ও 5:11। এই দুই মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জল ও সিরাপের পরিমাণ সমান সমান হবে? দেখুন আমরা ধরলাম প্রথম যে মিশ্রণটা আছে সেটা x অনুপাতে এবং দ্বিতীয় যে মিশ্রণটা আছে সেটা y অনুপাতে মেশানো হলো। তাহলে প্রথম অনুপাতে জল আছে কত? প্রথম অনুপাতে জল আছে 5x বাই মোট কত? 5 যুক্ত 3 মানে হচ্ছে 8। তাহলে প্রথম অনুপাতে সিরাপ কত আছে? এটা হলো জল, এটা হচ্ছে সিরাপ, তাহলে সিরাপ কত হবে? 3x বাই মোট কত হচ্ছে? 5 আর 3 8। ঠিক সেরকমভাবেই দ্বিতীয় যে মিশ্রণ সেখানে জল কত আছে? জল আছে হচ্ছে
5x বাই মোট কত, 5-এর সঙ্গে 11 যোগ করে দেবো, তাহলে হচ্ছে 16। ঠিক সেরকমভাবে সিরাপ কত, সিরাপ হচ্ছে এখানে আছে হচ্ছে 11, তাহলে 11 সরি এখানে x ধরলে হবে না, কারণ আমরা ধরেছি প্রথম মিশ্রণ x অনুপাতে এবং দ্বিতীয় মিশ্রণ y অনুপাতে, তাহলে এখানে আমরা লিখব 5y। ঠিক সেরকমভাবেও এখানে লিখব হচ্ছে 11y বাই মোট কত, 5 যুক্ত 11 মানে হচ্ছে 16। তাহলে মোট জল আমরা এখানে কত পেলাম, 5x বাই 8 যুক্ত 5y বাই 16। এখানে মোট সিরাপ কত পেলাম, 3x বাই 8 যুক্ত 11y বাই 16। এখানে দেখুন বলা আছে সিরাপের অনুপাত সমান সমান হবে, তাহলে এখানে হবে 1:1। এরপরে দেখুন, এরপরে আমরা কি করব, 1:1 মানে আমরা জানি হচ্ছে 1/1। এরপরে আমরা কোনাকুনি গুণ করে দেব, তাহলে আমরা প্রথমে হচ্ছে লসাগু করে নেব, তাহলে 8 আর 16 এর লসাগু হবে হচ্ছে 16, তাহলে 8-এর সঙ্গে 16/8 মানে হচ্ছে 2, 5 দুগুণে 10x যুক্ত 5y সমান, দেখুন এটা আমরা সমানের এদিকে নিয়ে চলে যাচ্ছি, মানে একের সঙ্গে এটাকে একদম গুণ করে দিয়েছি, এটাকেও গুণ করে দিয়েছি, তাহলে এটাই রয়ে যাবে। তাহলে এখানে লসাগু হবে হচ্ছে 16, তাহলে এখানে হবে 6x যুক্ত 11y, নিচে 16 কেটে গেল, তাহলে 10x প্লাস 5y সমান 6x প্লাস 11y, তাহলে 6xটা বাঁ দিকে আসবে, তাহলে 10x এর সঙ্গে 6xটা বিয়োগ হয়ে যাবে, তাহলে হবে 4x সমান 11y, 5yটা বাঁ দিকে আছে সেটা ডান দিকে আসবে, তাহলে 11y মাইনাস 5y সমান হবে হচ্ছে 6y, তাহলে x বাই y সমান আমরা এখান থেকে পাবো 6/4, 2 দিয়ে কাটবে, 2 3 6, 2 2 4, তাহলে হবে 3:2। সঠিক উত্তর 3:2, তাহলে 3:2 অনুপাতে মিশ্রণটা মেশাতে হবে, অপশান এ হবে সঠিক উত্তর। স্থির জলে নৌকার গতিবেগ 9 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 55 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে দেখুন প্রতিকূল মানে কি, প্রতিকূল মানে যেদিকে নৌকার বেগ তার উল্টো দিকে দিচ্ছে স্রোত, মানে এদিকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে নৌকা, কিন্তু স্রোত দিচ্ছে হচ্ছে এই দিকে, তাহলে আমাদের মোট গতিবেগ হচ্ছে বিয়োগ হয়ে যাবে, তাহলে মোট গতিবেগ কত, 9 - 4 সমান হচ্ছে 5 কিমি পার ঘন্টা। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো 5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে আমরা এখানে লিখব 5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, কিন্তু এখানে বলা আছে 55 কিমি, তাহলে 55 কিমি যেতে সময় লাগবে 1/5 গুণিত 55, তাহলে 5 11 55, এরপরে হলো 11 ঘন্টা, অপশান বি হবে সঠিক উত্তর। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে দেখুন আমাদের 11 দ্বারা ভাগের নিয়ম হচ্ছে আমরা একটা সংখ্যা ছাড়া ছাড়া যোগ করব, মানে এইটার সঙ্গে এইটা যোগ করব, তার সঙ্গে এইটা যোগ করব, তার সঙ্গে এইটা যোগ করব, তার সঙ্গে আর কিছু নেই, এরপর যেগুলো পড়ে আছে এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা, এটার সঙ্গে এইটা। দেখুন যদি প্রথমে আমরা যোগ করে নিই, তাহলে যোগ করলে এখানে কত হচ্ছে, 4-এর সঙ্গে 4, তার সঙ্গে 4, তার সঙ্গে 4, মানে 4 4 16, 4 4 16 না, সরি হ্যাঁ এখানে 4 4 16ই হবে, তাহলে এই 4-এর সঙ্গে 4 যোগ করলে 8, তার সঙ্গে 4 যোগ করলে 12, তার সঙ্গে 4 যোগ করলে হচ্ছে 16। এই যে দুটো আমাদের বা যোগফল এলো, এই যোগফলগুলোকে আমরা যদি বিয়োগ করি, মানে এই যে যোগফলগুলো এলো এরপর আমরা এগুলোকে বিয়োগ করব, তাহলে বিয়োগফল যদি 0 হয় বা বিয়োগফলটা যদি 11 দিয়ে ভাগ যায়, তবে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। দেখুন আবার বলছি, এইখানে আমরা ডান দিক থেকে প্রথমে সংখ্যাটা ধরলাম, এরপর একটা ছেড়ে একটা, আবার একটা ছেড়ে একটা, আবার একটা ছেড়ে একটা, তাহলে এই সবগুলো যোগ করলে কত হলো, যোগ করলে হচ্ছে 2 2 4 2 6 2 8, এরপরে বাকি যে অড সংখ্যাগুলো পড়ে আছে সেগুলোকে যোগ করব, তাহলে এইটার সঙ্গে এটা যোগ করব, তার সঙ্গে এটা যোগ করব, তার সঙ্গে এটা যোগ করব, তাহলে এখানে যোগফল হচ্ছে কত, 8। এরপরে আমাদের যে দুটো যোগফল এলো সেই দুটোকে বিয়োগ করব, যদি বিয়োগফল 0 বা বিয়োগফলটা 11 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। এখানে বিয়োগফল 0 আসছে, এখানেও বিয়োগফল আসবে 0, ঠিক সেরকমভাবে আমরা যদি এটাও দেখি তাহলে এটাও হবে হচ্ছে 0, তাহলে এখানে আমরা পাচ্ছি 4, ঠিক সেরকমভাবে এখানেও পাবো হচ্ছে 4, তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে হয় 0, তাহলে এ বি সি তিনটে সংখ্যাই, মানে এ বি সি এখানে তিনটেই হবে সঠিক উত্তর। তাহলে নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে কোনটি 11 দ্বারা ভাগ যাবে, তাহলে এখানে তিনটে এ বি সি তিনটেই হবে সঠিক উত্তর।
এখানে দিয়ে আছে 3⁻43 ইন্টু 6⁻43 ইন্টু 7⁻43 এর এককের ঘরের অঙ্কটি হলো। দেখুন 3 আর 7-এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক বের করার নিয়ম একই। পাওয়ারে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করে দেব, কারণ 7-এর ক্ষেত্রে 4 ঘর ছাড়া ছাড়া হচ্ছে রিপিটেশন হয়, এবং 3-এর ক্ষেত্রেও একই 4টে সংখ্যা ছাড়া ছাড়া রিপিটেশন হয়। তাহলে আমরা এখানে 43কে 4 দিয়ে ভাগ করে দেব। এখানেও আছে 43, এখানেও আছে 43, তাহলে আমাদের কষ্ট কম, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। 4 10 হলো 40, তাহলে অবশিষ্ট থাকছে হচ্ছে 3। তাহলে 3 অবশিষ্ট থাকছে, মানে 3⁻3। এখানে আমরা 3 মানে 3 টু দি পাওয়ার করছি, মানে 3⁻3। 3⁻3 মানে কত? 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 3 তিরিকে 9, আবার এখানে হচ্ছে 9, তাহলে 9 3 27 7। তাহলে আমরা 3⁻43 এর ইউনিট ডিজিট পেলাম হচ্ছে 7। এর সঙ্গে আমরা কি গুণ করব? দেখুন 6⁻, যে কোনো কিছুই থাক না কেন সেটার ক্ষেত্রে ইউনিট ডিজিট হবে 6, কারণ 6 6 36-এর 6, আবার 6 6 36-এর 6, ওর জন্য হলো 6 গুণিত। দেখুন 7⁻43, তাহলে 43কে আমরা 4 দিয়ে ভাগ করে নিয়েছি, তাহলে এখানে অবশিষ্ট এসছে 3। তাহলে এখানে আমরা করব 7, এখানে আছে 7⁻43, তাই আমরা করব 7⁻3। তাহলে 7 গুণিত 7 গুণিত 7, 7 7 49 9 ইন্টু 7, তাহলে 7 9 63 3। এরপরে দেখুন 6 3 18 8, 8 7 56 6, তাহলে সঠিক উত্তর হবে এককের ঘরের অঙ্কটি বি 6। তো বন্ধুরা, আজ এতদূর পর্যন্তই। যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দেবেন। আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্ট করে জানান। প্রিপারেশন জারি রাখুন, আমি আছি আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।